শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বনভোজনের ব্যাপার এই গল্পটির অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো এবং প্রশ্নের উত্তরগুলি তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো। দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এই বনভোজনের ব্যাপার গল্পটির অনুশীলনীর প্রথম প্রশ্নটি রয়েছে, নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা? টেনিদা তোমরা সকলেই জানো, তার লেখা দুটো উপন্যাসের নাম উপনিবেশ ও লালমাটি। এরপরে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা, ক্যাবলা, হাবুল ও পেলার মধ্যে বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল। নেক্সট, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? বনভোজনের জায়গা ঠিক হয়েছিল বাগুইহাটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পরে ক্যাবলার মামার বাড়ির কাছে এক বাগান বাড়িতে। বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে? বনভোজনের জায়গায় যেতে প্রথমে শ্যামবাজার থেকে মার্টিনের রেলে চাপতে হবে। ওই ট্রেনে করে বাগুইহাটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পার করে নামতে হবে। সেখান থেকে নেমে প্রায় মাইল খানেক রাস্তা হেঁটে গেলে বনভোজনের জায়গায় পৌঁছানো যাবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল পেলা। বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল, অর্থাৎ কারা খেয়ে শেষ করেছিল? বানরের দল। কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো? বাগানের একটি গাছে পেকে থাকা জলপাই খাওয়ার ফলে বনভোজন পরিণত হয় ফলভোজনে। অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো তোমরা খুব ভালো করে করবে, কারণ অনুশীলনী থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। দেখো, ব্যাকরণ অংশ রয়েছে এরপর 3-এর দাগে। নিচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো। মোগলাই, মোগল যুক্ত আই, রান্না, রাধ যুক্ত না, বৃষ্টি, বৃষ যুক্ত তি। এক্ষেত্রে তোমরা হসন্ত চিহ্ন কিন্তু অবশ্যই দেবে, নইলে কিন্তু ভুল হবে। পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা, আবিষ্কার, আবিযুক্ত কার। 4-এর দাগে কি আছে? নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার। এটা তোমাদের ব্যাকরণে রয়েছে যে কিভাবে ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের মধ্য দিয়ে এই শব্দটির উৎপত্তি হয়েছে। যেমন বিচ্ছিরি, বিশ্রী থেকে বিচ্ছিরি, এটা হয়েছে সমীভবন। প্ল্যান্টেন, এটা হচ্ছে অনুকার শব্দ, এক ধরনের অনুকার শব্দ। লিস্ট থেকে লিস্টি, এক্ষেত্রেও হয়েছে স্বরধ্বনির আগমন, কারণ দেখো শেষে লিস্টি ই হস্যই ধ্বনির আগমন ঘটেছে। ভদ্দর, ভদ্র থেকে ভদ্দর, এক্ষেত্রেও সমীভবন প্রক্রিয়া হয়েছে। স্টুপিড, স্টুপিড থেকে স্টুপিড, এখানে শব্দের আদিতে একটি স্বরধ্বনির আগমন হয়েছে, আদি স্বরাগম। 5-এর দাগে রয়েছে কি? নিচের বাক্যগুলি প্রত্যেকটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত, বৈশিষ্ট্যগুলি খুঁজে নিয়ে লেখো। দেখো, আর সে গাট্টা ঠাট্টার জিনিস নয়, জুৎসই লাগলে স্রেফ গালপাটটা উড়ে যাবে। এই বাক্যে টয় টয় আকার এই বর্ণটি একাধিকবার বাক্যে প্রযুক্ত হয়েছে। একে বৃত্তানুপ্রাস অলঙ্কার বলে, যার প্রয়োগ এখানে লক্ষণীয়। এই অলঙ্কার তোমরা আরও উঁচু ক্লাসে উঠলে পড়বে। এখানে জাস্ট একটু সংক্ষেপে তোমরা জেনে নাও যে একই বর্ণ বারবার যদি উচ্চারিত হয় পরপর ঘুরে ফিরে, তাহলে সেখানে বৃত্তানুপ্রাস অলঙ্কার হয়। 2-এর দাগে কি আছে? দ্রাক্ষাফল অতিশয় খাট্টা। খাট্টা শব্দটি হিন্দি শব্দ, যার প্রয়োগ আলোচ্য বাক্যে লক্ষ্য করা যায়। একই সঙ্গে দুটি তৎসম শব্দ প্রয়োগ করার ফলে বাংলা বাক্যে শব্দ প্রয়োগের বৈচিত্র্য এসেছে। দ্রাক্ষাফল এবং অতিশয় এগুলো হচ্ছে তৎসম শব্দ। এরপরে 3-এ আহা হা, চৈত্যা যাইতাছ কেন? উদ্ধৃত বাক্যের চৈত্যা ও যাইতাছ শব্দবন্ধে কি আছে? অপিনিহিতির প্রয়োগ, কারণ হস্যইকার এই হস্যই স্বরধ্বনিটির যথাস্থানে উচ্চারণের আগেই উচ্চারিত হয়ে গেছে, তাই এটি একটি অপিনিহিতির উদাহরণ। এই ধরনের বাক্য বঙ্গালী উপভাষায় বেশি প্রযুক্ত হতে দেখা যায়। 4-এ এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব। এখানে বোম্বা নামক প্রাদেশিক বা কথ্য ভাষার প্রয়োগ দেখা যায়। এখানে এই বিশেষ লঘু শব্দটিকে আমরা অনেক সময় রকের ভাষা বা ছেলে ছোকরার ভাষা বলে থাকি। 6-এ রয়েছে কি? সমাস। বনভোজন, বনে ভোজন, অধিকরণ তৎপুরুষ সমাস। দলপতি, দলের প্রতি, সম্বন্ধ তৎপুরুষ সমাস। বেরসিক, নয় রসিক, নং তৎপুরুষ সমাস।
দ্রাক্ষা ফল, দ্রাক্ষা নামক ফল, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। রেলগাড়ি, রেলবাহিত গাড়ি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সাথে দেখো, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো। জটিল বাক্যে কি হবে? লাফিয়ে উঠে টেনিদা যেদিকে ছুটলো সেদিকে বাগান। 2 চোখের পলকে বানরগুলো গাছের মাথায়। জটিল বাক্যে হবে যেই না চোখের পলক ফেলা অমনি বানরগুলো গাছের মাথায়। দুপুরবেলায় আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে। সরল বাক্যে করতে হবে দুপুরবেলায় বাবা মেজদা অফিসে যাওয়ার পরে আসিস। 4 ইচ্ছে হয় নিজে বের করে নাও। জটিল বাক্যে কি হবে? যদি ইচ্ছে হয় তাহলে নিজে বের করে নাও। 5 টেনিদা আর বলতে দিলে না, গাক গাক করে চেঁচিয়ে উঠল। একটি সরল বাক্যে করতে হবে টেনিদা আর বলতে না দিয়ে গাক গাক করে চেঁচিয়ে উঠল। এরপরে 8 রয়েছে সমার্থক প্রবচনগুলো খুঁজে বের করে এবং তা দিয়ে বাক্য রচনা করো। চুরি, হাত সাফাই করা, নষ্ট হওয়া, 12টা বাজা, এগুলো তোমরা নিজেদের মতন করে বাক্য রচনা করতে পারো। তোমাদের সুবিধার্থে এখানে করে দেওয়া আছে, চেষ্টা করবে নিজেরা করার। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই দেখবে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। চলে আসছি পরের টিকাতে। কলম্বাস, লেডিকিনি, বিরিয়ানি, ইউরেকা, এগুলো টিকা আছে। এগুলো সম্পর্কে ছোট ছোট করে আলোচনা করা আছে, তোমরা পড়ে নেবে। বিরিয়ানি, ইউরেকা শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে ইউরেকা শব্দটির প্রচলন হয়েছে, এইগুলো সম্পর্কে লিখলেই তোমাদের টিকার লেখাটা হয়ে যাবে। এরপরের প্রশ্নগুলো রয়েছে গল্প থেকে। এই প্রশ্নগুলি বড় প্রশ্নের জন্য খুব ইম্পর্ট্যান্ট। দেখো, প্রথমে রয়েছে বনভোজনের প্রথম তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং তা বাতিল হলো কেন। প্রথম তালিকায় ছিল বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব, মাছের চপ প্রভৃতি খাদ্যের উল্লেখ। প্রথম তালিকায় যেমন খাদ্যের উল্লেখ করা হয়েছিল তার খরচ নেহাত কম নয়। তারপর ক্যাবলা জানায় বাবুর্চি, চাকর, মোটর গাড়ির জন্য আরও 200 টাকা খরচ হবে, অথচ তাদের 4 জনের চাঁদাই উঠেছে মাত্র 10 টাকা 6 আনা। সুতরাং ওসবের খরচ জোগাড় করা অসম্ভব। মূলত খরচা কমাতেই বনভোজনের খাদ্যের প্রথম তালিকা বাতিল করতে হয়েছিল। এরপর 2 বনভোজনের দ্বিতীয় তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল এবং কে কী কাজের দায়িত্ব নিয়েছিল। বনভোজনের দ্বিতীয় তালিকায় খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা ও লেডিকিনির উল্লেখ ছিল। এছাড়াও ডিমের ডালনা লিস্টে ছিল। পেলা রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল। ক্যাবলা নিয়েছিল আলু ভাজার দায়িত্ব। পেলা নিয়েছিল পোনা মাছের কালিয়া রাঁধার দায়িত্ব, এবং হাবুল দিদিমার ঘর থেকে আমের আচার সংগ্রহ করার দায়িত্ব নিয়েছিল। এরপর 3 পেলার রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও। এই বর্ণনাটি খুব ইন্টারেস্টিং এবং মজাদার। তোমরা গল্প পড়ার সময় যথেষ্ট আনন্দ করেই পড়েছো আশা করি। সুতরাং এটা তোমরা নিজের মতন করে গুছিয়ে লিখতে পারো, চাইলে তোমরা এখান থেকে দেখে তৈরি করতে পারো। এরপরে যে প্রশ্নটা রয়েছে 10-এর 4, ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কী কী বিপদ ঘটেছিল। ভীষণ মজাদার গল্প এটা। এখানেও কিন্তু প্রশ্নের উত্তরটা সুন্দর করে গুছিয়ে লেখা আছে, ছোট করে লেখা আছে। দেখো, 5-এর দাগের প্রশ্ন, মাছের কালিয়ার 3টে বেজে গেল। মাছের কালিয়ার সম্পর্কে এরকম বলার কারণ কি? এক্ষেত্রেও দেখো উত্তরটি তোমরা স্ক্রিনে খুব ছোট্ট করে সুন্দর করে লেখা আছে। তোমাদের ছোট করে লেখা থাকলে পড়তে সুবিধা হয়, সেই জন্য আমি সেভাবেই করেছি। এরপর দেখো 11 দাগের প্রশ্ন, এই গল্পটির নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন। দেখো, বনভোজন হলো কি চড়ুই ভাতি, এবং ব্যাপার বলতে আভিধানিক অর্থে ঘটনা, অনুষ্ঠান বা বিষয়কে বোঝায়। আলোচ্য গল্পে হাবুল, টেনিদা, পেলা এবং ক্যাবলা একটি বনভোজনের আয়োজন করেছিল। অর্থের অপ্রতুলতার কারণে, অর্থাৎ অর্থের যে প্রাচুর্য থাকার কথা সেটা ছিল না, যথেষ্ট কম ছিল। সেই জন্য বনভোজনের খাদ্যের তালিকার অনেকটাই তাদেরকে ছেঁটে ফেলতে হয়েছিল। হেঁটে নয়, এখানে ছেঁটে। যদিও পরে নির্বাচিত খাদ্য তালিকার ডিমের কালিয়া, রসগোল্লা এমনকি আমের আচার পর্যন্ত তাদের কপালে জোটেনি। চাল, ডাল, আলু ইত্যাদি খিচুড়ির প্রাথমিক উপাদানও বানর দলের সংগ্রহে চলে যায়। শেষে জলপাই খেয়ে তাদের বনভোজনকে ফলভোজনে পরিণত করতে হয়। আসলে গল্পকার আলোচ্য গল্পটিকে রসভোগ্য করে তুলেছেন তার কাহিনী বর্ণনার অপূর্ব গুণে। যেহেতু বনভোজনের মূল খাওয়া দাওয়া বা বিষয়টি শেষ পর্যন্ত বনভোজন হয়ে রইল না, তা বনভোজনের একটি উপাদেয় গল্প বা ঘটনা হিসেবে উপস্থাপিত হয়েছে। তাই কাহিনীর নিপুণ বয়ন ও বিষয়কে লক্ষ্য রেখে বলা যায় গল্পটির নামকরণ বনভোজন না হওয়ার ফলে বনভোজনের ব্যাপার হয়েছে এবং সেটা সার্থক হয়েছে।
এরপরে 2 এই গল্পে কটি চরিত্রের সঙ্গে তোমার দেখা হলো, প্রত্যেকটি চরিত্র নিয়ে আলোচনা করো। তোমরা বুঝতেই পারছো হাবুল সেন, টেনিদা, পেলা, ক্যাবলা এই সমস্ত চরিত্রগুলোর সঙ্গে দেখা হয় বা শোনা যায়। এই সমস্ত চরিত্রগুলো সম্পর্কে লিখতে হবে, প্রত্যেকটা চরিত্রের বৈশিষ্ট্য কী, কে কী করেছিল না করেছিল। এগুলো তোমরা স্ক্রিন থেকে দেখে নিয়ে খাতায় লেখো এবং প্র্যাকটিস করো। এগুলো আমি আর বলছি না। এরপরে দেখো 3 দাগে 11-3 যে হাস্যরস সৃষ্টির জন্য ভাষার দিক থেকে লেখক নানা রকম কৌশল অবলম্বন করেছেন। কি কি কৌশল তুমি খেয়াল করেছো লেখো। যেমন ভাষার মধ্যে আরবি, ফার্সি, ইংরেজি প্রভৃতি বিদেশি শব্দের প্রয়োগ ঘটিয়েছেন, যেমন বিরিয়ানি, মশলা, ধোসা, বাবুর্চি, কাবাব। বিভিন্ন চরিত্রের সংলাপে কথ্য ভাষার প্রয়োগ লক্ষ্য করা যায়, যেমন ময়লা আর কি বদখত গন্ধ, চোচা দৌড়, হ্যাচকা টান, ফেরেববাজ, যেগুলো আমরা চলতি কথায় ব্যবহার করে থাকি। বঙ্গালী উপভাষার প্রয়োগ দেখা যায় হাবুল সেনের গলায়, যেমন আহা হা চৈত্যা যাইতেছ কেন, পোলা পানে কয় ইত্যাদি। এই ধরনের উচ্চারণে আমাদের মজার বা হাস্যরসের সৃষ্টি হয়েছে। এরপর ধ্বনিগত দিক থেকে অপিনিহিতি, বর্ণ বিপর্যয়, সরাগম, যেমন স্টুপিড, বিচ্ছিরি, লিস্টি, ভদ্দর এই সমস্ত শব্দের প্রয়োগ লক্ষ্য করা যায়। ধর্নাত্মক শব্দ, অনুকর শব্দের প্রয়োগ লক্ষ্য করা যায়। শব্দ দ্বৈতের ব্যবহার লক্ষ্য করা যায়, ডিম, টিম, তারপর তোমার প্ল্যান, ট্যান, ধস, ধস, ভোজ, ভোজ, ঝাল, ঝাল ইত্যাদি। ক্রিয়াপদের ব্যবহারেও দেখা যায় বৈচিত্র্য। অর্থগত দিক থেকে একটা 12টা বাজা, খাবার নষ্ট হওয়া, 1টা বাজা, প্রবাদ প্রবচনের ব্যবহার, এইরকম বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাই। এরপরে যেটা রয়েছে 11-4 একটা চিঠি লেখার কথা। এখানে আমি সেটা দিচ্ছি না, তোমরা নিজেরা লিখবে তোমাদের একটা পিকনিকের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি। আর 5 রয়েছে কি, টেনিদার মতো আরও কয়েকটি দাদা চরিত্র বাংলা সাহিত্যে দেখতে পাওয়া যায়, এরকম 3টি চরিত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করো। যেমন নতুনদা, ফেলুদা, প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা, এইরকম চরিত্রগুলো সম্পর্কে তোমাদের যার যার নিজস্ব মতামত আছে সেগুলো তোমরা নিজেদের মতন করে লিখবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কেমন লাগলো আজকের ভিডিওটি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে শেয়ার করো বন্ধুদেরকে। ভালো থেকো, টাটা।